বলি যে বর্ষা তো এসে গেছে, তো একটু বর্ষাকালীন একটা ভৌতিক গল্প বলি, সেটা মনে হয় ভালো লাগবে। আসলে আমার পোষ্যটি মানে আমার বিল্লিটি এখান দিয়ে দৌড়োদৌড়ি করছে, তাই আমি মাঝে মাঝে একটু কনসেন্ট্রেশন মিস করছি আর কি, বা লস করছি, ওর দিকে একটু কনসেন্ট্রেট করতে হচ্ছে। আজকাল লাইভ করলেই বা যখনই কোনো রিল বানাই ও নিজে এসে উপস্থিত হয়, ও নিজে আর কি বানাবে দেখে সেগুলো ওরটা করে দিতে হবে আর কি। তো আজকে সেটা করা হয়নি, সেই কারণে ও খুব ব্যস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে এখান দিয়ে। ওকে একটু দেখিয়ে দিই সবাইকে। এই যে আমার মেয়ে, আমার সোনা মেয়ে মিমি, সবাইকে হ্যালো বলে দিয়েছি ম্যাও বলে। ঠিক আছে মা, সবাই দেখে নিয়েছে, এবার যাও এবার যাও, ওকে বলতে দাও। আচ্ছা, এবার শুরু করছি। বর্ষাকালের একটা গল্প দিয়ে শুরু করছি। এটাও একটা বাংলাদেশের গল্প। যেহেতু আমার পূর্বপুরুষেরা কয়েক পুরুষ ধরে বাংলাদেশে ছিলেন, তো সেই কারণে বাংলাদেশের কিছু গল্পের স্টক আমার কাছে বা ঘটনার স্টক আমার কাছে অবশ্যই আছে। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলে আমি খুশি হই, আপনাদেরও আশা করি শুনলে ভালো লাগবে। তো এটা স্বাধীনতার মানে ভারতের যে স্বাধীনতা তার আগের ঘটনা। সেই সময়ে একটা পরিবার, ওই আমাদের যেহেতু কি বলবো পূর্বপুরুষদের জেলা ছিল ফরিদপুর, ওই ফরিদপুর জেলাতেই থাকতো। এবং ফরিদপুর জেলার আমরা থাকতাম কাশিয়ানী গ্রামে। আমার পূর্বপুরুষেরা, আমরা বলাটা ভুল, আমার পূর্বপুরুষরা থাকতো কাশিয়ানী গ্রামে, তো এরাও সেই কাশিয়ানী গ্রামেই থাকতো। মানে আমার পূর্বপুরুষদের বাড়ি যেখানে ছিল তার থেকে হয়তো 7-10টা বাড়ি পরে এই ভদ্রলোকের বাড়ি ছিল। এই ভদ্রলোকের নাম ছিল, গল্পের খাতিরে ধরে নেওয়া যাক, ফণীভূষণ বাড়ুজ্যে। অর্থকরী দিক থেকে এরা একটু দুর্বল ছিল। এদের 5টি মেয়ে ছিল এবং 2টি ছেলে ছিল। এই ভদ্রলোক ভদ্রমহিলার, এই ফণীভূষণ বাড়ুজ্যে 5 মেয়ে ছিল, 2 ছেলে ছিল। এবার এর যখন 3য় মেয়ের বিয়ে দেবে, এটা হচ্ছে সেই সময়ের ঘটনা। তখনকার দিনে যেটা হতো যে একটু ছোট বয়সেই মেয়েদের বিয়ে দেওয়া হতো, যদিও তখন ওই গৌরীদান টান ওই রকম ব্যাপারটাও অতটা ওইখানে ছিল না, কিন্তু তবুও একটু ছোট বয়স মানে ওই 12-11 এইরকম আর কি বয়সে মনে হয় দিত। গৌরীদান মনে হয় 5-6 বছরে বলে, যাই হোক আমি অতটা ভালোও জানি না। তো এই মেয়েটির বয়স যখন 12, মানে এই 3য় মেয়েটির বয়স যখন 12, তখন তার বিয়ের জন্য একটি সম্বন্ধ আসলো। যেহেতু এদের অর্থকরী দিক এতটা ভালো ছিল না, সেই কারণে না মানে এর বহু সম্বন্ধ এসে এসে ভেঙে যাচ্ছিল। মেয়েটি দেখতে শুনতে সুন্দর ছিল, ঘরের কাজকর্মও পারত, কিন্তু তবুও যেহেতু ওর বাবার প্রচুর গয়নাগাটি দেওয়ার ক্ষমতা ছিল না, সেই কারণে বিয়েগুলো ভেঙে যাচ্ছিল। এবং এর জন্য আরো 2টো মেয়ে পরে আছে, তারা বড় হয়ে উঠছে, ফলে ফণীভূষণ বাড়ুজ্যের দুশ্চিন্তা বাড়ছিল এবং কিছুটা একটু খ্যাপাটে টাইপ আর কি উনি হয়ে যাচ্ছিলেন। খুব বিরক্ত হয়ে থাকতেন সবকিছুতে। কেউ কিছু সামান্য কিছু বললেই বা মেয়ের বিয়েদের কথা জিজ্ঞাসা করলেই উনি প্রচন্ড ভাবে ইরিটেটেড হয়ে যেতেন। তো এই ফণীভূষণ বাড়ুজ্যের যিনি ছোট বোন ছিলেন, তিনি ছিলেন বিধবা, কিন্তু তিনি তার শ্বশুর বাড়িতেই থাকতেন এবং তার বেশ দাপট ছিল। এবার ফণীভূষণ বাড়ুজ্যে মানে ছোট বোন নয়, ছোট দিদি, তার থেকে ফণীভূষণ বাড়ুজ্যে ছোট ছিল। এইবার এই ছোট দিদি মানে ফণীভূষণ বাড়ুজ্যেকে এইরকম ভাবে বিধ্বস্ত হয়ে যেতে দেখে উনি বললেন যে তোর মেয়ের বিয়েতে যা যা গয়না লাগে মোটামুটি সেটা আমি দেব, কারণ ওনার বেশ কিছু বিষয় সম্পত্তি ছিল এবং বেশ কিছু গয়নাগাটিও ছিল। তো তখন ফণীভূষণ বাড়ুজ্যে বললো, মানে তাকে বললো যে তাহলে কি আমি কথা এগোবো দিদি? তখন বলল যে হ্যাঁ তুই কথা এগো, কিন্তু পাত্র যেন রোজগেরে হয়, একটা
একটাই তার ডিমান্ড ছিল যে পাত্র যেন রোজগেরে হয়, কারণ বাপের ঘাড়ে বসে পাত্র খাবে আর মানে আমাদের জামাই খাবে, আর তারপরে আমরা এত কিছু দিয়ে বিয়ে থা দেব, সেই মেয়ের কোনো মানে জায়গাই থাকবে না শ্বশুর বাড়িতে, এইরকম জায়গায় মেয়ের বিয়ে দিস না। তো যাই হোক, গয়নার জন্য আশ্বস্ত হয়ে, মানে গয়নাটার জায়গাতেই আটকে যাচ্ছিলেন এই ফণীভূষণ বাড়ুজ্যে। তো গয়নার ব্যাপারে আশ্বস্ত হওয়ার পরে ফণীভূষণ বাড়ুজ্যে বেশ জোরদার দিয়ে মেয়ের জন্য সম্বন্ধ দেখতে লাগলেন, এবং যথারীতি যেহেতু মেয়ে সুন্দরী দেখতে ছিল এবং অল্প বয়স ছিল, সেই কারণে যথেষ্ট সম্বন্ধ আসতে লাগলো। এর মধ্যে একটি ছেলে, সে তার নিজস্ব ব্যবসা আছে, সেই কারণে রেশমি ওয়েলকাম, এসো শোনো গল্প। তো তারপরে কি হলো যে ওই ফণীভূষণ বাড়ুজ্যে ওই ছেলেটিকে পছন্দ করলো, যার একটা নিজস্ব ব্যবসা আছে এবং তারা মানে 6টা ভাই, কিন্তু প্রত্যেকেই পৃথক পৃথক ব্যবসা করে, মানে তাদের বাবাই তাদেরকে সমস্ত পৃথক পৃথক ব্যবসা করে দিয়েছে, কোনো একসাথে যাতে জটলা না হয় সেরকম আর কি একটা ব্যবস্থা করে দিয়েছে। তো এই ব্যাপারটা তাদের মানে ফণীভূষণ বাড়ুজ্যের খুব ভালো লাগলো। অলোকানন্দাদি ওয়েলকাম, খুব ভালো লাগলো, থাকো সাথে। তো তারপরে এবার কি হলো যে ফণীভূষণ বাড়ুজ্যে সমস্ত খোঁজ খবর নিয়ে দেখলো যে পাত্র পরিবারও যথেষ্ট ভালো এবং এদের যথেষ্ট সুনাম রয়েছে, কিন্তু তারা ছিল চক্রবর্তী। তো এদিকে আর অন্য মানে কোনো কিছু না ভেবে ওরা ওখানেই রাজি হলো বিয়ে দেওয়ার জন্য। তো কথা হলো যে শ্রাবণ মাসে বিয়ে হবে। এবার ফণীভূষণ বাড়ুজ্যে যেহেতু একটু গরিব মানুষ ছিলেন আর কি, পয়সা কড়ির দিক থেকে দুর্বল ছিলেন, তো মেয়ের বিয়ের গয়না যেহেতু ছোট বোন দেবে বলেছিল, উনি কিন্তু ভরসা পাননি সেই গয়না আগে থেকে নিজের বাড়িতে নিয়ে আসার, কারণ তখনকার দিনে খুব ডাকাতি হতো। উনি একটা কথাই ভাবলেন যে একবারই তো ছোট বোন গয়নাটা দেবে, যদি এটা কোনোভাবে কিছু হয়ে যায় বাড়ির থেকে, তাহলে তো খুব সাংঘাতিক বিষয়, আর তো তাহলে বিয়েটা আমি এগোতে পারবো না। তাহলে যেদিন আর কি বিয়ের একদিন আগে বা দুদিন আগে গয়নাটা বোনের কাছ থেকে নিয়ে আসবো। যেহেতু ফণীভূষণ বাড়ুজ্যের এই ছোট দিদি বিধবা ছিলেন এবং তার বিষয় সম্পত্তি তাকেই আগলাতে হতো, সেই কারণে উনি বাড়ি ছেড়ে সেভাবে কোথাও যেতে পারতেন না, এবং উনি বাড়ি ছেড়ে যাওয়া কোনো পছন্দও করতেন না। এই কারণে কি হতো, মানে যদি কারোর দেখা করতে হতো তাহলে তাকে গিয়ে মানে তাদের ওই বোনের বাড়ি গিয়ে তাদেরকে দেখা করতে হতো। তো এমতো অবস্থায় বিয়ের সমস্ত কথা পাকা, বিয়ের সমস্ত আয়োজন পাকা। ফণীভূষণ বাড়ুজ্যে ঠিক করলেন বিয়ের আগের দিন ছোট বোনের কাছে যাবে এবং ছোট বোনকে একটা কাপড়ও দিয়ে আসবে এই বিয়ের উপলক্ষে, আর গয়নাগাটি নিয়ে আসবে। ফণীভূষণ বাড়ুজ্যের মনটা কিন্তু খুব ভালো ছিল, উদার মনের ছিলেন মানুষ। তো এ প্রসঙ্গে বলে রাখা দরকার, ফণীভূষণ বাড়ুজ্যে খুব কুকুর ভক্ত ছিলেন। মানে ফণীভূষণ বাড়ুজ্যে প্রতিদিন বেশ কিছু কুকুরকে সকালবেলায় খাওয়াবার পরে প্রথমে নিজে অন্ন গ্রহণ করতেন, কুকুর এবং কাককে খাওয়াতেন, খাইয়ে তারপরে নিজে প্রথম অন্ন গ্রহণ করতেন। তো এই ফণীভূষণ বাড়ুজ্যে তো ওই বিয়ের আগের দিন চললেন যে বোনের বাড়িতে, বোনের সাথে দেখা করার জন্য এবং গয়না আনার জন্য। সেদিনকে সকাল থেকেই আকাশ বেশ মেঘলা ছিল। উনি সকালবেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটা ছাতা হাতে নিয়ে, যেহেতু ব্রাহ্মণ ছিলেন উনি দানে অনেক ছাতা টাতা পেতেন, তো যাই হোক একটা বড় সড়ো দেখে ছাতা হাতে নিয়ে সেই ছাতাটাকে আর কি ওই আগেকার দিনে হাতুলালা ছাতা থাকতো না, ওই রকম ছাতা, তো সেই রকম নিয়ে উনি এগোতে লাগলেন। এবং ফণীভূষণ বাড়ুজ্যে খুব মানে বড় বড় বাড়িতে পুজো আর্চা করতেন, বড় লোকেদের বাড়িতে পুজো আর্চা করতেন, যে কারণে দান সামগ্রী বেশ ভালোই পেতেন। তো যাই হোক উনি এগোতে লাগলেন ওই ছাতা নিয়ে এবং
হাতে একটা পুটুলি নিয়ে এগোতে লাগলেন বোনের বাড়ির দিকে। এবং যেহেতু আকাশের অবস্থা মানে সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল, উনি ঠিক করলেন যে উনি বেলায় বেলায় পৌঁছবেন এবং বোনের সাথে কাজকর্ম সেরে গয়নাগাটি নিয়ে বেলায় বেলায় আবার নিজের বাড়িতে এসে পৌঁছে যাবেন। কিন্তু মানুষ যা ভাবে সবসময় তো তা হয় না। উনি গিয়ে দেখলেন যে ওনার ছোট বোনের মানে ছোট দিদির প্রচন্ড জ্বর, মানে ধুম জ্বর। সে উঠতেও পারছে না এবং প্রায় 2-3 দিন ধরে সে প্রায় কিছু না খাওয়া দাওয়া করেই পড়ে রয়েছে। কারণ উনি যেহেতু খুব একটু জাদ্রেল টাইপের ছিলেন ওনার ছোট দিদি, সেই কারণে ওনাকে একটু সবাই ওই পরিবারের মানে ওনার শ্বশুরবাড়ির পরিবারের সবাই একটু এড়িয়ে চলতো, একটু ভয় পেত। উনি যদি না ডাকতেন তাহলে কেউ গিয়ে যেচে পড়ে ওনার সাথে আলাপ জমাতে যেত না। যাই হোক, যখন গিয়ে উনি উপস্থিত হলেন এবং ছোটদির এই অবস্থা দেখলেন, উনি তো তাকে ফেলে রেখে চলে আসতে পারেন না। সেই কারণে উনি ওখানে গিয়ে ওখানকার যিনি কবিরাজ বা বৈদ্য ছিলেন তার সাথে যোগাযোগ করলেন, তাকে নিয়ে আসলেন। কারণ এই বোনটির পয়সা কড়ির কোনো অভাব সেরকম ভাবে ছিল না। চিকিৎসা চালাবার সুবন্দোবস্ত করে উনি এবং বোনের জন্য 2টো ভাত ফুটিয়ে রেখে আবার মানে এপাশ ওপাশ থেকে আর কি আনাজপত্র কিছু জোগাড় করে ভাত ফুটিয়ে রেখে বোনকে একবেলা একটু পথ্য ওষুধ খাইয়ে রেখে উনি যখন বেরোবে উপক্রম করছেন, তখন ওনার বোন নিজেই বললেন যে হ্যাঁ, গয়নাগুলো নিয়ে যা, গয়নাগুলো ওই তোরঙ্গে আছে, বের কর, আমি একটা পুটুলিতে করে বেঁধে রেখে দিয়েছি, ওকে যা দেবো তুই সেটা নিয়ে যা, খুলে দেখে নিয়ে যা। তো ফণীভূষণ বাড়ুজ্যে মানে এতক্ষণ গয়নার কথা কিন্তু নিজে মুখ ফুটে বলেনি, কারণ দিদির এই অবস্থা, তার মধ্যে কি গয়নাগাটির কথা বলবে। তো দিদি বলার পরে ফণীভূষণ বাড়ুজ্যে তোরঙ্গ খুললো, তোরঙ্গ খুলে গয়নার পুটুলি নিল। গয়নার পুটুলির মধ্যে দেখতে পেল হার আছে, কানের দুল আছে, হাতের চুড়ি আছে, বালা আছে, আর কি অনন্ত বা কিছু এরকম আর কি আছে। মোট কথা ভালোই, মোটামুটি প্রায় 10 ভরি 12 ভরির গয়না আছে। তো খুব যত্ন করে ফণীভূষণ বাড়ুজ্যে সেই গয়নার পুটুলিটাকে নিজের ব্যাগের মধ্যে একটা ছোট ব্যাগের মধ্যে নিয়ে সেটা কোমরের ঘুনশিতে গুজে সেটাকে ধুতির ফুটের ভেতর দিয়ে নিয়ে, মানে সে অতি যত্ন করে যাতে কোনোভাবেই সেটার কোনো ক্ষতি না হয় সেইভাবে নিয়ে উনি যখন বেরোলেন তখন প্রায় বিকেল পড়ে এসেছে। তখনকার দিনে তো ঘড়ি ছিল না, কিন্তু একই মেঘলা আকাশ, তার মধ্যে প্রায় অন্ধকার হয়ে এসেছে। এই সময়ে মানে ওনাকে বেরোতে হলো, কারণ পরের দিন সকালে সম্ভবত অধিবাস বা কিছু একটা হয়, সেই অনুষ্ঠানে গয়না গায়ে পরাতে লাগবে মেয়ে, সেই কারণে উনি থাকতে পারবেন না, ওনাকে ফিরে আসতেই হবে ওই দিন। ওনার বোন যদিও ওনাকে আর কি অনুরোধ করলো, দিদি যে আজকের দিনটা থেকে তুই কাল ভোর বেরিয়ে যাস, তাহলে তুই পৌঁছে যাবি তাড়াতাড়ি। কিন্তু যেহেতু সকাল থেকেই সমস্ত জোগাড় যন্ত্র করার ব্যাপার থাকবে বা সবাই দুশ্চিন্তা করবে, কারণ তখন তো আর এরকম ফোন ছিল না যে ফোনে খবর দিয়ে দেবে, সেই কারণে উনি মানে একটু রিস্ক নিয়েই ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লেন এবং দ্রুত পায়ে হাঁটতে লাগলেন। তখনকার দিনে কিন্তু হাঁটা পথই সম্বল ছিল। এইবার যে ডিস্টেন্সটা ওনার বাড়ি থেকে ওনার দিদির বাড়িতে ছিল সেটা প্রায় 4 ঘন্টার পথ। তাহলে যদি ধরে নেওয়া যায় উনি বিকেল 4টেতেও বেরিয়েছিলেন, তাহলে রাত্রি 8টা বাজবে ওনার বাড়িতে ফিরতে, যদি উনি 1 নাগাড়ে হেঁটে যান। তখনকার দিনে গ্রামাঞ্চলে রাত্রি 8টা মানে কিন্তু ঘোর রাত্রি, এবং রাস্তাঘাটে যথেষ্ট চোর ডাকাতের ভয়ও ছিল। কিন্তু উনি ছিলেন বেশ সাহসী মানুষ এবং বেশ একরোখা মানুষ, সেই কারণে এবং উনি ভগবানে বিশ্বাস করতেন প্রচন্ড, এবং উনি ছিলেন সৎ মানুষ, সেই কারণে উনি জানতেন, বিশ্বাস করতেন, এটা জানতেন বলা ভুল, বিশ্বাস করতেন যে ওনার কোনো ক্ষতি কখনো হবে না। উনি দ্রুত পদে যতটা দ্রুত সম্ভব উনি হাঁটতে লাগলেন। কিন্তু উনি এই আধ ঘন্টা খানিক পথ চলার পরে হঠাৎ করে বৃষ্টি আসলো। তো আসলো, সে বৃষ্টির বেগ ক্রমশ বাড়তে থাকলো। উনিও যত দ্রুত হাঁটছেন বৃষ্টিও যেন তত জোরে বাড়ছে। এবার গ্রামের পথ,
বৃষ্টি যত হচ্ছে তত কর্দমাক্ত হচ্ছে, পথ চলতে অসুবিধা হচ্ছে। উনি একটা সময় নিজের জুতো খুলে, পায়ে যে জুতো ছিল চপ্পল টাইপের, সেটা খুলে হাতে নিয়ে উনি হাঁটতে লাগলেন। মানে পায়ে চপ্পল দিয়ে উনি আর হাঁটতে পারছিলেন না। তো তখন আর কি পায়ের চপ্পল খুলে, পায়ে মনে হয় খড়ম টাইপের কিছু একটা ছিল, তো যাই হোক সেইটা হাতে নিয়ে উনি দ্রুত পদে হাঁটতে লাগলেন। হাতে আরো একটু মানে পুটুলিতে আরো কিছু মনে হয় ওই ওনার দিদি কিছু বাসনপত্র মনে হয় দিয়ে দিয়েছিলেন, কারণ যথেষ্ট ভারী জিনিসপত্র ছিল ওনার কাছে, যে কারণে খুব দ্রুত উনি কিন্তু হেঁটে পথ অতিক্রম করতে পারছিলেন না, তবুও যত দূর সম্ভব দ্রুত হাঁটছিলেন। এরকম করে হাঁটতে হাঁটতে প্রায় ঘন্টা দুয়েক হাঁটার পরে ওনার মনে হলো যে উনি মানে অর্ধেক পথ এসেছেন। এবার এইখানে অর্ধেক পথ পার হওয়ার পরে মানে আরো বেশ মিনিট 20 গেলে ছিল একটা কালী মন্দির। এই কালী মন্দিরটি ছিল খুব জাগ্রত কালী মন্দির। এখানে অনেকে অনেক মানসিক করে মানে সবসময় সুফল পেত। তো উনি এত বৃষ্টির তোড় বাড়তে লাগলো যে উনি ভাবলেন যে একটু কালী মন্দিরে উনি মানে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে যদি একটু বৃষ্টিটা কমে, সে যত রাত্রেই হোক, তারপরে উনি হেঁটে ফিরবেন, কারণ বৃষ্টির ঝাপটায় উনি আর পথ হাঁটতে পারছিলেন না। এই করে উনি ওই মানে অনেক কষ্ট করে ওই কালী মন্দির পর্যন্ত পৌঁছলেন, এবং ওই কালী মন্দিরের যে চাতাল ছিল সেই চাতালের ওপর উনি উঠে পড়লেন। উঠে পড়ে এবার কি হয়, মন্দিরের চাতাল সে তো খুব বিশাল বড় নয়, মানে উনি কোনো রকমে নিজে গুজে দাঁড়িয়ে রইলেন, মানে নিজে গায়ে সেটে দাঁড়িয়ে রইলেন মন্দিরের সাথে। কিন্তু আর মন্দিরটা বাইরে মানে ভেতর থেকে সরি মানে দরজাটা বন্ধ মন্দিরের, মানে উনি ভেতরে ঢুকবেন মন্দিরে তার কিন্তু উপায় নেই। মন্দিরের দরজার বাইরে যেটুকু ছাদ বাড়ানো, ওটা একটা ছাদওয়ালা মন্দির ছিল, তো সেই মন্দিরে গায়ে সেটে উনি দাঁড়িয়ে রইলেন যাতে যতটুকু বর্ষার হাত থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু এত প্রবল বৃষ্টি যে উনি ছাটে ভিজতেই লাগলেন। এবার কি হলো, উনি সামনে ছাতাটা ধরে নিজেকে আড়াল করে যতটা সম্ভব পারলেন দাঁড়িয়ে রইলেন। এরকম ভাবে প্রায় ঘন্টাখানেক হয়তো গেছে, উনি দাঁড়িয়েই রয়েছেন, দাঁড়াতে দাঁড়াতে পাও ব্যথা করছে, বসবেন এরকম অবস্থা নেই, কারণ নিচ জলে ভর্তি হয়ে গেছে। তো কষ্ট করেই দাঁড়িয়ে রয়েছেন আর ঠাকুরকে ডাকছেন যে এই দুর্যোগে মানে যাতে উনি বিপদে না পড়েন। তো একটা সময় উনি দেখলেন যে বৃষ্টি ধরার কোনো লক্ষণ নেই, ওনাকে ফিরতেই হবে। উনি মন্দির থেকে পা নামিয়ে এগোতে গেলেন। উনি যখন এগোতে গেলেন, উনি 3 কি 4 পা এগিয়েছেন, হঠাৎ করে একটা বড় সড়ো কালো কুকুর এসে ওনার উপর ঝাঁপিয়ে পড়ল। মানে ওনাকে কিন্তু সেই কুকুর যে কামড়ালো তা নয়, কিন্তু এমন ভাবে ঘো 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 করতে লাগলো। এই বর্ষার মধ্যে মানে কোনোভাবেই কিন্তু কোনো কুকুর বেড়াল রাস্তায় থাকা সম্ভব নয়, কিন্তু ওই বিশাল বড় আকারের একটা কুকুর এসে সমানে ঘেউ ঘেউ করে উনি আর কি যতটাই এগোতে যাবে ওনার রাস্তাটা সমানে কাটতে লাগলো। মানে এদিক থেকে ওদিকে গিয়ে ঘেউ ঘেউ করে, ওদিক থেকে এদিকে গিয়ে ঘেউ ঘেউ করে, এবং ওনার উপরে প্রায় ঝাঁপিয়ে পড়ার উপক্রম, কিন্তু ওনার গায়ের ওপর কিন্তু পড়ছে না, কিন্তু সামনে তেড়ে তেড়ে আসছে। উনি ভাবলেন এই আবার কি বিপদ রে বাবা, এইখানে এই সময়ে কোনো এত বড় কুকুর তো আমি জীবনেও দেখিনি, কারণ এই পথ দিয়ে ওনাকে যাতায়াত করতেও হতো। তো উনি একটু ওই ছাতাটা দিয়ে কুকুরটাকে একটু সরাবার চেষ্টা করলেন। যতই উনি কুকুরটাকে সরাবার চেষ্টা করেন, ততই কুকুরটা যেন আরো হিংস্রভাবে ওনার দিকে তেড়ে আসে। কিন্তু যতই তেড়ে আসুক, না কুকুরটা ওনাকে টাচ করছে, না কুকুরটা ওনাকে কামড়াচ্ছে, না কুকুরটা ওনাকে কোনো মানে খারাপ কিছু করছে, কিন্তু ওনাকে আর এগোতে দিচ্ছে না। উনি আবার ধীরে ধীরে মন্দিরের দিকে ফিরে গেলেন। মন্দিরের দিকে ফিরে গিয়ে আবার দাঁড়িয়ে রইলেন এবং দেখতে পেলেন যে কোথাও কোনো কুকুর টুকুর নেই। তখন না ওনার নিজের মনে একটা খটকা লাগলো যে কি হলো, মানে আমি ঠিক দেখলাম তো, ধুর এটা হয়তো আমার মনের ভুল হয়েছে। আবার উনি এগোতে গেলেন, ঠিক রিপিট, আবার সেই কুকুরটা কোথা থেকে হাজির হলো, আবার একইভাবে ওনার দিকে তেড়ে আসলো, দাঁত খিচিয়ে ওনার দিকে
তো উনি ভাবলেন কি জানি কুকুরটার বাচ্চা কাচ্চা চারপাশে কোথাও আছে মনে হয়, সেই কারণেই হয়তো কুকুরটা এরকম করছে। তো উনি ছাতাটা বাড়িয়ে বাড়িয়ে মানে নিচে ঠেকে ঠেকে দেখতে লাগলেন যে কারোর গায়ে ছাতাটা ঠেকে কিনা, কিন্তু না, কোথাও কিছু নেই, কারোর গায়ে ছাতা ঠেকছে না, নর্মাল সমস্ত কিছু। কিন্তু একটা জায়গার পরে কুকুরটা কিন্তু আর ওনাকে এগোতে দিচ্ছেই না। এবার উনি খুব মানে ঠাকুরের নাম জপতে লাগলেন, মনে মনে একটু ভয়ও পেলেন, এবং আবার ফিরে গিয়ে ওই মন্দিরের যে শেড, সেই শেডের মধ্যে, ছোট্ট শেডের মধ্যে নিজে দাঁড়িয়ে রইলেন। যেই উনি ওই মন্দিরে উঠছেন, মানে পিছন ফিরে যেই মন্দিরে উঠছেন, তখন কিন্তু কুকুরের কোনো শব্দ নেই, কিছু নেই, বা উনি যখন সামনে ফিরে দাঁড়িয়ে রয়েছেন তখন কিন্তু কুকুরের কোনো শব্দ পাচ্ছেন না। তো উনি এরকম বার 2-3 চেষ্টা করার পরে উনি ভাবলেন যে না, এইভাবে কুকুর ঠেলে আমি যেতেও পারবো না, বরঞ্চ ভোরের আলো ফুটুক, এখান থেকে আর কতটাই বা পথ, ঘন্টাখানেকের পথ হবে, সকালবেলায় আলো ফুটলে তখন আমি চলে যাব। উনি আর কোনো উপায়ান্তর না দেখে ওইখানে ঠায় দাঁড়িয়ে রইলেন। বেশ বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে, বাজ পড়ছে, ঘন বর্ষা। উনি ওই বাজে মানে যে বিদ্যুতের যে চমক, সেই চমকের আলোতেও কিন্তু কুকুরটাকে ত্রিসীমানায় কোথাও দেখতে পেলেন না। এরপরে ধীরে ধীরে বৃষ্টি কমে আসলো, তখন প্রায় ভোর ভোর, যেরকম হয় অনেকক্ষণ মেঘ থাকার পরে মেঘ কেটে গিয়ে যেমন ভোরের হালকা আলো এসে পৌঁছয়, উনি তখন সেই আলোতে যখন উনি দেখছেন রাস্তার দিকে এগোচ্ছেন, এগিয়ে গিয়ে উনি যেটা দেখলেন সেটাতে ওনার চক্ষু চড়ক গাছ। ওই যে গ্রামের রাস্তা, তো সেগুলো তো মাটির রাস্তা হয়, ওই মাটির রাস্তা পুরো মানে একেই তো জল, তারপরে পুরো রাস্তা ধসে গিয়ে আর ওখানে যে একটা খাল আছে, ওই খালের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। অর্থাৎ ওই পথটাই আর নেই, মানে নর্মালি ওই পথে হেঁটে যাওয়া যাবে না, আর হেঁটে যেতে গেলে তার হয় গলা পর্যন্ত জল, অথবা ওই পথটা তাকে সাঁতরে পার হতে হবে। যদি রাতের অন্ধকারে উনি ওই পথ দিয়ে যেতেন, তাহলে উনি নির্ঘাত না বুঝতে পেরে আর ওই জলের যে টান, সেই টানে উনি ভেসে যেতেন, কারণ উনি তো প্রিপেয়ার্ড থাকতেন না। সেদিনকে ওই রাতে ওই কুকুর, তিনি কে, মা কালীর কোনো প্রেরক, মহাদেবের কোনো প্রেরক, উনি নিজেও জানেন না, কিন্তু সেই কুকুর এসে ওনার কিন্তু পথটা আটকে দিয়েছিল, যাতে উনি কিন্তু প্রাণে বেঁচে গিয়েছিলেন। না হলে সেই রাত্রে কিন্তু ওনাকে কেউ রক্ষা করতে পারতেন না, নাকি মহাদেব নিজে এসে, না মা কালী নিজে এসে সেই রূপ ধরে ওনাকে বাঁচিয়ে দিয়ে গেলেন। উনি সারা জীবনেও সে কথা বুঝতে পারেননি, শুধু জানতেন যে কোনো শুভ শক্তি ওনাকে সেদিনকে রক্ষা করেছিলেন, এবং ওনার মেয়ের বিয়ের জন্য ওনার যে গয়নাগাটি বা দান সামগ্রী নিয়ে এসেছিলেন, সেগুলোকেও সে কোনো এক শুভ শক্তি রক্ষা করে দিয়েছিল। না হলে না উনি প্রাণে বাঁচতেন, না ওনার জিনিসপত্র বাঁচত, না ওনার মেয়ের বিয়ে হতো। এই ছিল আমার প্রথম উপস্থাপন। জানি না আপনাদের কেমন লাগলো, জানাবেন কমেন্টে। আমি যদিও সব কমেন্ট তো দেখতে পাই না যখন লাইভ চলে, পরবর্তীতে আমি নিশ্চয়ই আপনাদের সবার কমেন্টের আলাদা করে করে রেসপন্ড করব। প্রিয়দর্শিনী, খুব ভালো লাগছে তুমি এসেছো। প্রিয়দর্শিনী, তোমার সাথে আমার এমনিতেও কথা আছে, দেখো হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, দেখে নিও, আর আমার কথাও বলতে হবে। আমি কালকে তোমাকে ফোন করবো একটা সময়, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিও কখন ফোন করব, আমি সেই সময় ফোন করে নেবো তোমাকে একবার। এটা আমার প্রথম গল্প ছিল। যাব আমার পরবর্তী উপস্থাপনে। যাই হোক, বর্ষা তো এসে গেছে, দেখি একটা বর্ষার গল্প বললাম। আর আমি সবসময় ভালো ভূতেদের গল্প বলি, শুভ শক্তির গল্প বলি, ভূত আমি বলি না, এরা সব শুভ আত্মা। আজকে আমি প্রথম একটা অশুভ আত্মার গল্প বলবো। এটা ঠিক অশুভ আত্মাও নয়, মানে নিজেকে ডিফেন্স তো করার রাইট প্রত্যেকটা মানুষের যেমন আছে, প্রত্যেকটা সোলেরও তো তেমনি আছে। সুতরাং আমি কোনো কিছুই নেগেটিভ দেখি না,
তাই দেখে একেও বলবো না আমি নেগেটিভ। নিজে যদি সাফার করে তাহলে তার প্রতিশোধ স্পৃহা তো মনের ভেতরে জাগতেই পারে না, তাতে কি সেই আত্মাটিকে দোষ দেওয়া যায়? ঠিক এরকমই একটা ঘটনা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো। আমি একটু সময়টা দেখে নিচ্ছি, সময় আছে। এটা একটা জমিদার বাড়ির ঘটনা, এটাও বাংলাদেশের ঘটনা। এটা একটা জমিদার বাড়ির ঘটনা। তখনকার দিনের জমিদারেরা প্রচন্ড অত্যাচারী বেশিরভাগ হতেন। তো এবং এই সমস্ত জমিদারেরা কি ছিল, এগুলো সমস্ত ব্রিটিশ আমলের, মানে আমি যেটা বলছি সেটা ব্রিটিশ আমলের ঘটনা। সেই সময় জমিদারেরা ব্রিটিশ শক্তির বশবর্তী হয়ে, কারণ যেহেতু তারা ইংরেজ সরকারকে খাজনা দিতেন এবং তারা নিজেদেরকে মানে সুপার পাওয়ার মনে করতেন, এবং তাদের যারা প্রজা ছিল তাদের এরা মানে মানুষ বলেই অধিকাংশ জমিদার মনে করতেন না, তাদের উপর মানে অত্যাচারের শেষ সীমা আর কি প্রয়োগ করতেন। তাদের মারধর করা, তাদের কাছ থেকে জোর করে খাজনা আদায় করা, তাদের চাষবাস তারা ঠিকমতো করতে পারছে কিনা সেটা না দেখা, তাদের খাওয়া জুটছে কিনা সেটা পর্যন্ত দেখতে পারতো না, শুধু তাদের দরকার ছিল খাজনা। এবং এই খাজনা দিয়ে তারা মানে জমিদারেরা যেটা ব্রিটিশদের দিতে হতো, তো ব্রিটিশরা তো কিছু ছাড়তো না, সেটা তো মানে পুরো নিংড়ে নিত ব্রিটিশরা। এবং এরা নিজেদের বিলাসবহুল জীবনযাপনের জন্য ব্রিটিশদের যা পরিমাণ খাজনা দিতে হতো ঠিক সমপরিমাণ খাজনা আবার নিজেদের জন্য তুলতেন। সেই কারণে সে সময় বছরে প্রায় দুবার করে খাজনা দিতে হতো, এবং একবারের খাজনা তুলে তারা ব্রিটিশদের দিয়ে দিত, আর একবারের খাজনা তুলে নিজেদের ভোগ বিলাসের জন্য তারা রাখত। এবং সেই সময়ের এই সমস্ত উঠতি জমিদারেরা নিজেরা যে কত বিলাসবহুল জীবনযাপন করত তার প্রমাণ বহু মানে ওই জমিদার বাড়িতে গুলো গেলে মানে বোঝা যায়। এখনো পর্যন্ত আর কি সেই জমিদার বাড়িগুলোতে গেলে বোঝা যায়, কারণ অত বড় বড় বাড়ি তখনকার দিনে তৈরি করতে কত হাজার হাজার টাকা লেগেছে, মানে এখনকার কোটি টাকার সমান খরচ করতো তারা, কোটি কোটি টাকা তারা খরচ করত। এবং তাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনযাপনও ছিল নিরুপমাদি। হ্যাঁ, থাকো সাথে, ভালো লাগলো এসেছো দেখে। শোনো, তো তারা এত বিলাসবহুল জীবনযাপন করতো যার জন্য এত ব্যয় হতো, তারা কিন্তু তাই নিয়ে ভাবতোই না। তাদের সমস্ত মানে নিজেদের কোনো পরিশ্রম ছিল না, প্রজাদের শোষণ করে তারা সমস্ত তাদের ভোগ বিলাসের রসদ আদায় করত, এবং সেটা তো করতই, এবং প্রজাদের ওপর নির্মম অত্যাচার করত। প্রজাদের মানে চাকর বাকরের মতন খাটাতো, মানে তাদের যে তারাও যে মানুষ, তাদেরও যে কোনো পরিবার আছে, তাদেরও যে ভালো মন্দ সুখ দুঃখ আছে, এ বিষয়ে তারা কোনোদিনও ভাবতো না। এবং এই সমস্ত জমিদারদের একটা প্রধান শখ ছিল হচ্ছে নাচ দেখা। তো নাচ তো দেখা ছিল অছিলা মাত্র। তারা বিভিন্ন মানে গ্রামের উঠতি বয়সের বা যুবতী বয়সের মেয়েদের তুলে এনে তাদেরকে রীতিমতো ভোগ করত, এবং ভোগ করে কি করত, তাদের অনেকেই আছে মানে এদের এত এত মানে অত্যাচার করতো এই সমস্ত মেয়েদের উপরে, তাদের বহুজন এরকম হয়েছে যে মারাও গেছে, সেই সময় মারাও গেছে। তো এইরকমই এক জমিদারের কথা আমি বলছি, আমি নাম বলছি না। যাই হোক, সেই জমিদার ছিলেন এত অত্যাচারী যে তিনি আবার ছিলেন ওই কালীর সাধক। এবার প্রতি অমাবস্যায় সেই জমিদার বাড়িতে ধুমধাম করে কালী পুজো হতো, এবং সেই কালী পুজোতে রীতিমতো নরবলি হতো। এবং এই নরবলি যে হতো সেটা মানে প্রকাশ্যে সবাই জানতো, কিন্তু তার আর কি বিরুদ্ধে কথা বলার সাহস কিন্তু কারোর ছিল না। এবং যেহেতু এরা ইংরেজদের একটা হাত এদের মাথার উপর ছিল, সেই কারণে এদের নামে নালিশ করেও কোনো
লাভ হতো না, এদের কোনো রকম শাস্তিই হতো না, বা এদের এদের মানে যারা নালিশ করতে যেত বা কিছু, মানে সে তো সাহসই হতো না নালিশ করতে যাওয়ার। তো যদিও বা কেউ মুখ ফোটার বলার সাহস পেত, তার কথা গুরুত্বই দেওয়া হতো না, বরঞ্চ দেখা যেত যে মুখ খুলেছে পরবর্তী অমাবস্যায় সেই বলি চড়ে গেছে। সেই কারণে সবাই মুখ বুঝে সবকিছু সহ্য করত। কিন্তু একটা বিষয় ছিল, জেনারেলি গ্রামের কাউকে এরা কিন্তু এই বলি টলি দিত না। এরা কোথা থেকে সেই বলি ধরে আনতো তা কেউ জানতো না, কিন্তু সবাই দেখতে পেত, এবং মানে প্রকাশ্যে, মানে সবার সামনে যে বলিটা দেওয়া হতো তাও কিন্তু নয়, কিন্তু সবাই জানতো যে নরবলি হয়েছে, বা সেরকম চিহ্ন তারা পেত, মানে প্রত্যেক অমাবস্যার পরে সেই জমিদার বাড়ি থেকে সেরকম মানে যে নরবলি হতো তার চিহ্ন মানুষ দেখতে পেত। যাই হোক, তো এইভাবে চলতো, মানে প্রতি অমাবস্যায়, মানে 12টা অমাবস্যায় 12টা মানুষ বলি হতো। তো এইভাবে এবং ওই অমাবস্যার রাতে এই যে জমিদার বাবু, তিনি এই পুজো আর্চার পরে তিনি সারা রাত নাচ দেখতেন, এবং সেই নাচ দেখাবার জন্য বা তার মনোরঞ্জন করার জন্য কিন্তু নিত্য নতুন, মানে প্রতি অমাবস্যায় আলাদা আলাদা নর্তকী বা যুবতীকে নিয়ে আসা হতো। তো যাই হোক, এইরকমই একটা অমাবস্যাতে কোনো একটি ঘটনা ঘটেছিল। কোনো একটি ঘটনা ঘটার পরবর্তীর গল্পটা এবার আমি আগে বলে আবার আমি পেছনে ফিরব। এই জমিদারের বয়স যখন প্রায় তখন 80 বছর, এবং এর মানে কি বলবো, এর ছেলে নাতি পুতি সব হয়ে গেছে, এবং নাতি পুতির ঘরেও ছেলে মেয়ে হয়ে গেছে। তো সেই সময় এরা এই যে মূল জমিদার বাড়ি যেটা, সেটা ছেড়ে একটু আলাদা আরেকটা জায়গায় একটা বাড়ি করে চলে এসেছিল। আর মূল জমিদার বাড়ি যেটা ছিল সেইখানে ওই নিত্য পুজোর ব্যাপারটা প্রতিদিন থাকতো। এদের জমিদারি আরো বেড়েছিল দেখে আসলে এরা আরেকটা দূরে, মানে যেখান থেকে জমিদারিটা কন্ট্রোল করতে দেওয়ার সুবিধা হবে সেই জায়গায় এরা আরেকটা বাড়ি করে চলে এসেছিল। কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো, ওরা ওই বাড়ি ছেড়ে চলে আসার পরে ওদের নেক্সট জেনারেশনের যারাই অমাবস্যার রাতে ওই বাড়িতে যেত, তারা কেউ না কেউ নৃশংসভাবে মারা যেত। কেবলমাত্র অমাবস্যার রাত্রে যদি কেউ যেত তাহলে নৃশংসভাবে মারা যেত। সেই কারণে ওরা এই বিষয়টি, মানে একটা ঘটনা, দুটো ঘটনা, তিনটে ঘটনা এরকম ঘটার পরে ওরা অমাবস্যার রাতে ওই জমিদার বাড়িতে যাওয়া কিন্তু একদম বন্ধ করে দিল। কিন্তু যেহেতু ওইখানে অমাবস্যার রাতে পুজোটা হবেই, সেই কারণে ওরা ওইখানকার কোনো একজন পুরোহিতকে ঠিক করেছিল যে সমস্ত দায়িত্ব নিয়ে পুজোটা দিয়ে দেবে, কিন্তু ওরা সেখানে প্রেজেন্ট থাকবে না। আর সেই সময় যখনকার কথা আমি এখন বলছি, তখন কিন্তু আস্তে আস্তে এই নরবলিটা বন্ধ হয়ে গিয়েছিল। ওই জমিদারের, মানে যখন ওই জমিদার একটু বয়স হয়ে গেল, যখন ওনার মানে এই সমস্ত উশৃঙ্খলতা করার ক্ষমতা আস্তে আস্তে কমে গেল, তখন থেকে কিন্তু এই নরবলিটাও বন্ধ হয়ে গেল, এবং ওইখানকার ওই যে নাচ গান যে ব্যাপারটা, ওইগুলোও কিন্তু বন্ধ হয়ে গেল। মোট কথা, নতুন যখন জায়গায় শিফট করে গেল, সেটা একটা মানে তখন ওনার যে মেজ ছেলে, সেই মেজ ছেলে সমস্ত দায়িত্ব নিয়ে কাজকর্ম চালাচ্ছিল। তো সে কিন্তু এরকম উশৃঙ্খল ধরনের ছিলেন না, বা তিনি এই সমস্ত নরবলি বা কোন রকম অন্যায় অত্যাচারের মধ্যেও তিনি ছিলেন না। তিনি খুব সুষ্ঠুভাবে তার জমিদারি পরিচালনা করছিলেন, এবং তার প্রজারাও তাকে প্রচন্ড ভালোবাসত, এবং সেই কারণে সে হাল ধরার পর থেকে কিন্তু জমিদারির অবস্থা ভালো হতে থাকলো। এইবার এই যে ঘটনাটা বারবার ঘটতে থাকলো, যে ওই বাড়িতে অমাবস্যার রাতে কেউ গেলেই
এই পরিবারের এই বংশের কেউ গেলে, সে দূর সম্পর্কের কেউ গেলেও তার কিন্তু মৃত্যু অনিবার্য লেখা ছিল। এই বিষয়টা নিয়ে এই যে মেজবাবু বা মেজ ছেলে উনি একটু চিন্তিত হয়ে পড়লেন যে এটা কেন হচ্ছে, এটা তো স্বাভাবিকভাবে হতে পারে না। এবং সেই মৃত্যুগুলো কিভাবে হতো, নৃশংসভাবে, মানে বেশিরভাগই ওখানে একটা মন্দিরের পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরের মধ্যে মাথাটা গুজে দিয়ে সাধারণত মানুষগুলোর মৃত্যু হতো। মানে কেউ যেন জোর করে কাদার মধ্যে মুন্ডুটাকে ডুবিয়ে দিয়েছে, এইভাবে কিন্তু সেই মানুষগুলোর মৃত্যু হতো। তো জমিদার বাবু অনেক খোঁজাখুঁজির পরে একজন নামকরা মানে তান্ত্রিককে নিয়ে আসলেন, যে যিনি ওনার বাড়ি মানে ওই মন্দির বা ওই জায়গায় গিয়ে তিনি বলতে পারবেন যে আসলে ঘটনাটা কি। তো তিনি গেলেন, ওই তান্ত্রিক ওখানে গেলেন এবং গিয়ে উনি যা যা দেখতে পেলেন মানে বা বুঝতে পেলেন সেটা এসে জমিদার বাবুকে বললেন যে এইখানে এমন কোনো একটি আত্মা আছে যে আত্মাটি মানে অত্যন্ত প্রতিশোধ পরায়ণ, এবং সেই কিন্তু তোমাদের বংশের সবাইকে মেরে দিচ্ছে। কিন্তু এর প্রতিকার কি, জমিদার বাবু জানতে চাইলেন। তখন ওই তান্ত্রিক তাকে বললেন যে এর প্রতিকার করতে গেলে আমার আসল ঘটনা জানতে হবে, এবং তোমাদের এখানে প্রচুর নরবলি হয়েছে, এবং এই যে নরবলি হয়েছে এর ভেতরেই কোনো আত্মা কিন্তু অতৃপ্ত থেকে বা অসন্তুষ্ট হয়ে এই কাজটি ঘটিয়ে যাচ্ছে। সুতরাং আমাকে কিন্তু এই সমস্ত বিষয়টি জানতে হবে। এবং উনি আরো একটা কথা বলেছিলেন, এই যে আত্মাটি এই ঘটনাটি ঘটাচ্ছে তার সাথে অন্য একটি কেউ আছে, একটি শিশু টাইপের কেউ একটি আছে, যাদের সম্মিলিত শক্তি এত ভয়ানক যে তাকে প্রতিহত করতে গেলে অনেক ক্রিয়াকর্ম করতে হবে। কিন্তু সবকিছুই উনি করতে পারবেন যদি উনি প্রকৃত ঘটনা জানেন। তখন প্রকৃত ঘটনা কে জানেন? সেই অত্যাচারী জমিদার ছাড়া তো কেউ প্রকৃত ঘটনা জানেন না। তখন উনি কি করলেন যে ওনার বাবা তখন যথেষ্ট অসুস্থ, কিন্তু তবুও জমিদার বাবু ওনার বাবাকে অনুরোধ করলেন যে হয়তো ঘটনাটা খুব লজ্জাজনক, হয়তো ঘটনাটা খুব খারাপ, কিন্তু তুমি আমাকে জানাও যে কি এমন ঘটনা ঘটেছিল যেখানে একটি মহিলা এবং একটি শিশু যুক্ত ছিল তোমার এই মানে হয় বলিতে বা হত্যাতে যে যুক্ত ছিল। তখন অনেক মানে দ্বিধা দ্বন্দ্ব কুণ্ঠা কাটিয়ে জমিদার বাবু যেটা বললেন সেটাই হচ্ছে ওই পেছনের ঘটনা যেখানে ছেড়ে আসলাম সেই বিষয়টা, যে এইরকম একটি অমাবস্যার মানে রাতে ওনারা মানে কোনো বলি খুঁজে পাচ্ছিলেন না, কারণ সেটা খুব দুর্যোগপূর্ণ রাত ছিল, কিন্তু যেহেতু বলি দিতেই হবে এবং পুজো না হলে মানে কি বলবো বাধা পড়ে যাবে, সেই কারণে উনি কি করেছিলেন, ওনার যে নর্তকীকে নিয়ে এসেছিলেন, সেই নর্তকী আর কেউ ছিল না, সেই গ্রামেরই একজন চাষির স্ত্রী ছিল। তিনি ছিলেন গর্ভবতী, কিন্তু তাকে ভোগ করার জন্য জমিদার তুলে এনেছিল, যেহেতু সে ছিল অসামান্য রূপসী। মানে সে যে গর্ভবতী ছিল সেই কারণেও জমিদারের কোনো মায়া দয়া ছিল না। এই গর্ভবতী মহিলাকে উনি ভোগ তো করেই ছিলেন, প্লাস যেহেতু কোনো বলি পাওয়া যাচ্ছিল না সেই কারণে সেই রাতে একে স্নান টান করিয়ে সেই মহিলাকে বলি দিয়েই কিন্তু পুজো সম্পন্ন করেছিলেন। এছাড়া ওনার জ্ঞান তো উনি কখনো কোনো মহিলার বলিও দেননি, মানে কোনো মহিলাকে কখনো বলি দেননি, বা ওরকম ভাবে মানে কেউ গর্ভবতী ছিল এরকম ওনার জানা নেই। মানে ওনার জানা যা আছে সেটা আর কি ওই বৃদ্ধ জমিদার আর কি তিনি বললেন ওই তান্ত্রিককে। তখন এই তান্ত্রিক বললেন যে এইটা হচ্ছে একটা কঠিনতম
অপরাধ, এবং এই অপরাধের শাস্তি কিন্তু জমিদারকে এই জীবনেই পেয়ে যেতে হবে। মানে ওনার এই যে ঘটনাটা, যে বারবার বিভিন্ন এই পরিবারের লোক মারা যাচ্ছে, সেটা উনি তন্ত্রক্রিয়া করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু ওনার কিন্তু ক্ষমতা নেই যে এই যে বৃদ্ধ জমিদারকে যে ভোগ ভুগতে হবে এই ক্রিয়ার পরে, সেইটা ওনার কাটাবার ক্ষমতা কিন্তু ওনার নেই। কারণ যখন এইখানে এই আত্মা আর হত্যা করতে পারবে না, তখন সেই আত্মার কিন্তু সমস্ত রাগ গিয়ে পড়বে এই জমিদারের ওপর, এবং সে কিন্তু একে যথেষ্ট ভুগিয়ে ছাড়বে, এবং সেই অনুযায়ী উনি ক্রিয়া কার্য করতে পারেন। না হলে যেরকম চলছে চলুক, কিন্তু ওই অমাবস্যার দিন ওই বাড়িতে কেউ না গেলেই হলো। কিন্তু এই বৃদ্ধ জমিদার তখন বললেন যে মানে তখন কি হবে, ওনার মানে বোধোদয় হয়েছে। উনি বললেন যে এই জন্মের যে ভোগ, সেই ভোগ উনি এই জন্মেই ভুগে যেতে চান, কারণ পরজন্মে যদি ওনাকে আবার এই ভোগ ভুগতে হয় সেটা না জানি কত আরো কঠিন হবে। তবু উনি ওই তান্ত্রিককে অনুরোধ করলেন যতটা আর কি ভালোভাবে কাজটা সম্পূর্ণ করা যায় সেইটা করতে, কারণ ওনার পরবর্তী বংশ যাতে সুন্দরভাবে রক্ষা পায়, বা ওনার এই কৃতকর্মের ফল যাতে তারা না পায়, সেই কারণে এই ক্রিয়া করার জন্য উনি তান্ত্রিককে অনুরোধ করলেন। এবার তান্ত্রিক যথারীতি ওই পুরনো জমিদার বাড়িতে গিয়ে তার যা সমস্ত ক্রিয়াকলাপ করার উনি করলেন। করার পরে দেখা গেল যে উনি যে মানে আত্মা, যে আত্মাটি এরকম আর কি কাজ করছিল, সেই আত্মাটি কেউ মানে উনি নির্দেশ দিয়েছিলেন সেই আত্মাটি যাওয়ার আগে যেন মানে কোনো একটা সাইন আর কি পাওয়া যায়। তো সেই সাইন হিসেবে সেই আত্মা ওখানকার যে এই যে পূজারী যে সমস্ত উপাচারগুলো দিয়ে পুজো করছিলেন, তো উনি বলেছিলেন যে তার যে কোনো একটি উপাচার মানে তার সাথে যেন চলে যায়। তো সেখানে ছিল একটি সিঁদুরের কৌটো আর কি, সেই সিঁদুর আর কি ছিল, সিঁদুরের কৌটো হোক বা সিঁদুরের পাত্র ছিল। ওনার ওই ক্রিয়াকলাপ শেষ হওয়ার পরে দেখা গেল সিঁদুরের পাত্রটি কিন্তু আর সাথে নেই। তো তখন আর কি উনি নিশ্চিন্ত হলেন যে এই আত্মাটি এখান থেকে কি বলবো উদ্ধার পেয়ে চলে গিয়েছেন, এবং উনি সবসময় সেই আত্মাদের উদ্ধার করার চেষ্টা করতেন। তো উদ্ধার পেয়ে চলে গিয়েছে, তার সদ্গতি প্রাপ্ত হয়েছে। উনি এসে জমিদারকে জানালেন যে দেখুন কোনো না কোনো এফেক্ট আপনার উপরে পড়বে, কিন্তু যতটা নৃশংসভাবে ভাবা গিয়েছিল যে আপনার পরবর্তী জীবন যাবে সেটা হয়তো যাবে না, কিন্তু যাদের আপনি হারিয়েছেন তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না। তো এদের একটা শ্রাদ্ধ শান্তির আলাদা করে এদের পিণ্ডদানের ব্যবস্থা করবেন, শ্রাদ্ধ শান্তি করে সেটি ভালোভাবে করবেন, কারণ এই যে মানুষগুলো আপনার জন্য মারা গিয়েছে সেই আত্মাগুলোরও কিন্তু একটা শ্বাস আপনার উপরে রয়েছে। কারণ সোলরা কিন্তু যখন মানে কি বলবো যখন দেহ থেকে বেরিয়ে যায় তখন একটা সোলের সাথে কিন্তু আরেকটা সোলের কানেক্টিভিটি তৈরি হতেই পারে, মানে হয়ও। এবং যদি তারা এইরকম ভাবে অপঘাতে বা অনিচ্ছাকৃত মৃত্যু হয় তাহলে সেই সোলগুলো খুব অ্যাক্টিভ থাকে। তো সেই অ্যাক্টিভ সোলগুলো, কারণ তাদের মানে সোল তো অ্যাকচুয়ালি এনার্জির একটা শেষ লিমিটেশন থাকে যেটা নর্মাল ডেথ, কিন্তু যদি কারোর অপঘাতে মৃত্যু হয় সোলের এনার্জিটা সম্পূর্ণ তো শেষ হয় না, সুতরাং তারা অনেক বেশি অ্যাক্টিভ থাকে। তো এই রকম আর কি যে সেই কারণে উনি বললেন যে আপনারা একটা বড় করে শ্রাদ্ধ শান্তি করবেন, এদেরকে সবার জন্য এবং সবার জন্য আলাদা আলাদা পিণ্ড দিয়ে শ্রাদ্ধ করবেন, দরকার হলে সেই শ্রাদ্ধ কাজও আমি করে দিয়ে যাব। আপনাদের এই জমিদার বাড়ি আমি মোটামুটি ভাবে আমার যতটা ক্ষমতা আছে তাতে যা আমি করেছি, তাতে আপনাদের জীবদ্দশায় কোনো অশুভ শক্তি আর কখনো এখানে এসে আপনাদের কোনো ক্ষতি করবে না। তো ওই যে মহিলা তার সন্তান গর্ভস্থ অবস্থায় তিনি তাকে বলি দিতে হয়েছিল বা তাকে মারা হয়েছিল, সেটা ছিল অন্যায়, কারণ গর্ভস্থ কাউকে বলি দেওয়া যায় না, এটা হচ্ছে ঘোরতর অন্যায়, এটা ঘোরতর পাপ। পাপ যদি মানে মানা যায় তাহলে এটা হচ্ছে একটা ঘোরতর পাপ।
কিন্তু সেদিনকে যাতে পুজোতে বাধা না পড়ে সেই কারণে কিন্তু এই কাজটা ওনারা করেছিলেন। এবং ওই অত্যাচারী যে জমিদার তিনি বলেছিলেন, বৃদ্ধ জমিদার, যে এই কাজটি করার পরে এইভাবে পুজো করার পরে ওখানে কিন্তু আর কোনোদিনও উনি পুজো দিতে পারেননি, বা সেই সিচুয়েশন হয়েছিল যখন ওনাকে ওইখান থেকে চলে আসতে হয়েছিল, বা উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, এরকম কিছু একটা হয়েছিল। ওইটাই ছিল শেষ পুজো, ওই বলি দেওয়া পুজো। তারপরে কিন্তু আর কখনো বলি দিয়ে কোনো পুজো উনি করতে পারেননি ওখানে। তো এটা ছিল আমার দ্বিতীয় উপস্থাপন, যে একটা সোল কতটা নিজের প্রতিশোধ স্পৃহা থাকতে পারে যদি তাকে কি বলবো, তার উপর অন্যায় অত্যাচার হয়, তাহলে চাইলেই কিন্তু সেই সোল প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে। সুতরাং মানুষের সাথে মানুষের সুন্দর ব্যবহার বা সুন্দর জীবন যাপনটাই হচ্ছে আসল উদ্দেশ্য। আমরা জেনে বুঝে না জেনে বুঝে অনেক সময় অনেক অন্যায় ভুল হয়তো করে ফেলি, তো সেগুলোও করা উচিত নয়, কোনোটাই করা উচিত না। একটা কাজ করার আগে হাজার হাজার বার চিন্তা ভাবনা করেই মনে হয় সেই কাজটা করা উচিত। আর একজন জমিদার যিনি রক্ষক, তিনি যদি ওরকম ভক্ষক হন, তাহলে সেই সময়ের কি অবস্থা ছিল সেটারও একটা আভাস আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। এই হলো আমার আজকের মোটামুটি গল্প বা কাহিনী, ঘটনা, যাই বলুন, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অনুরোধ রইল, যারা প্রেজেন্ট থাকতে পারেননি তারা রেকর্ডেডটা শুনবেন, এবং কিসের গল্প এর পরবর্তীতে আপনারা শুনতে চান সে বিষয়েও আপনাকে জানাতে পারেন। আমি দেখব, যদি আমার সেরকম কোনো কাহিনী জানা থাকে তাহলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আপনারা আপনাদের কোনো ঘটনা আমার সাথে শেয়ার করেন, সেটাও আমি আপনাদের নাম করে সেটা এখানে বলে দেব। আর আপনারা নিজেরাই জয়েন করুন, লাইভে জয়েন করুন। যারা গল্প জানেন বা ঘটনা জানেন, নিজেরা লাইভে জয়েন করুন, করে নিজেরা বলুন। আমরাও অনেক শুনতে পাবো নতুন নতুন গল্প, নতুন নতুন ঘটনা, ভালো লাগবে। সবাই সাথে থাকবেন পরবর্তী এপিসোডেও, এই আশা রেখে সবাইকে শুভরাত্রি। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos. Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos. Please subscribe to our channel Hana Tales.